সমস্ত প্রার্থী মিলে বাতিল করা ভোটের চেয়ে কম পেয়েছে, আর সেখানে একটা কেন্দ্রে বাতিলই দেখেছে 781টা। এবং এই চিত্রটা কিন্তু অন্যান্য সমস্ত কেন্দ্রের না। এবং এই চিত্র থেকে সুস্পষ্টভাবে প্রমাণিত হয় যে এই নির্বাচনে জনাব এম এ কায়ুম তিনি বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন এবং তিনি ঢাকা 11 আসনে, এবং আপনারা জানেন যে তিনি ওই এলাকার মাটি এবং মানুষের সঙ্গে সম্পৃক্ত একজন ব্যক্তি। দীর্ঘদিন ওই এলাকার জনগণের সঙ্গে জনপ্রতিনিধি হিসেবে কাজ করেছেন, এবং উনি ওনার যে নির্বাচনী এই ইঞ্জিনিয়ারিংয়ের বিপক্ষে উনি যে সংবাদ সম্মেলন করেছিলেন সেখানে সুস্পষ্টভাবে তিনি বলেছেন, এবং তিনি নির্বাচন কমিশনকে দরখাস্ত দিয়েছেন। আর আপনারা এই দুইটা উদাহরণ থেকে সুস্পষ্টভাবে দেখতে পান যে একজন ব্যক্তির বিজয়কে ছিনিয়ে নেওয়ার জন্যে সমস্ত প্রার্থীদের মোট প্রাপ্ত ভোটের থেকে অনেক বেশি সংখ্যক ভোটকে বাতিল দেখানো হয়েছে, এবং এইটা ক্লিয়ারলি বোঝা যায় যে এই ইঞ্জিনিয়ারিংটার ফলশ্রুতিটা হয়েছে। আরেকটি কথা, যে কথা আমি আপনাদেরকে বলেছিলাম, আমরা সুস্পষ্টভাবে এই যে প্রভাব, এটা হয়তো আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, আপনি যেমনটি বললেন যে এই বাতিল ভোট যে সবই নাহিদ ইসলামের কিংবা সবই কায়েম সাহেবের, তা কীভাবে বুঝবেন? আমরা তা বলি নাই। আমরা বলেছি এই ইঞ্জিনিয়ারিং করার ক্ষেত্রে সরকারি প্রভাব, যেহেতু নাহিদ ইসলাম অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা ছিলেন, এবং যখন এই নির্বাচনটি হয়েছে তখন অন্তর্বর্তীকালীন সরকার ছিল, তিনি একজন অন্তর্বর্তীকালীন উপদেষ্টা হিসেবে অন্যান্য উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা সহ তারা এই নির্বাচনে তাকে পরাজিত করার ক্ষেত্রে নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করেছেন। এটা হচ্ছে আমাদের সুস্পষ্ট বক্তব্য। আরেকটি ব্যাপার আছে, প্রধান উপদেষ্টা একটা কেন্দ্রে একটা পরিদর্শনে গেছেন এবং সেখানে 2 ঘন্টা পর্যন্ত ভোট বন্ধ ছিল, এটাও আমরা এখানে উল্লেখ করেছি। আমার কাছে মনে হচ্ছে যে এই মামলায় এই নির্বাচনী পিটিশনে 2টা কেন্দ্রের যে চিত্র আপনাদেরকে দেখিয়ে দিলাম, যে প্রাপ্ত ভোটের থেকে বাতিল ভোটের সংখ্যা, এবং এই ইঞ্জিনিয়ারিংটা শুধুমাত্র ভোটের সঙ্গে সম্পৃক্ত কর্মকর্তাদের পক্ষেই করা সম্ভব, এবং সেক্ষেত্রে আমাদের পরিষ্কার বক্তব্য আদালতের সামনে উপস্থাপন করেছি। যেহেতু তিনি উপদেষ্টা মণ্ডলীর সদস্য ছিলেন, সেখান থেকে ফিরে এসে তিনি রাজনৈতিক দল করেছেন, সেই দলের প্রধান ছিলেন, এবং তার কলিগস, তার উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা যেহেতু তাদের অধীনে নির্বাচন পরিচালিত হয়েছে, তাদের পক্ষে নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের পরে প্রভাব বিস্তার করে এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং মাধ্যমে আমাদের প্রার্থী আমাদের জনাব এম এ কায়ুমকে পরাজিত করা হয়েছে। এটা আমাদের সুস্পষ্টভাবে আদালতের সামনে বক্তব্য। এই পর্যন্ত আপনারা কতটি আসনের আবেদন করলেন, আরো হতে পারে কিনা? দেখুন, আমি আইনজীবী হিসেবে আমি বিএনপির প্রার্থীদের পক্ষে এই যাবৎকালে 7টি পিটিশন দায়ের করেছি। আমার জানা মতে অন্যান্য আইনজীবীরাও আরও একাধিক পিটিশন দায়ের করতে পারেন, তবে আমার চেম্বার থেকে আমি নিজে 7টি পিটিশন দায়ের করেছি। আরো হতে পারে, আরো প্রার্থী কি আছে? জি, দেখুন, আমি অত্যন্ত খুশি এবং আনন্দিত। সবচেয়ে বড় কথা যে আসলে আইনসভার কাজটা মূলত আইন প্রণয়ন করা, এবং আমরা প্রত্যাশা করেছিলাম যে সেই সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার পদে আইনজীবীরা আসন গ্রহণ করবেন, দায়িত্ব পালন করবেন। আমাদের এই প্রত্যাশা হিসেবে জনাব কায়সার কামাল, যিনি সুপ্রিম কোর্টের একজন আইনজীবী এবং সুপ্রিম কোর্টের একজন সিনিয়র অ্যাডভোকেট, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সংগ্রামী মহাসচিব, বিএনপির আইন বিষয়ক সম্পাদক, দীর্ঘদিন তার অভিজ্ঞতা রয়েছে আইনজীবীদেরকে নিয়ে কাজ করার, এবং আমরা বিগত ফ্যাসিবাদ আমলে বিরোধী আন্দোলনের সময় আমরা আইনজীবী ফোরাম এবং ইউনাইটেড লয়ার্স ফ্রন্ট মিলে সারা দেশে যে আন্দোলন গড়েছিলাম তার অগ্রভাগে তিনি ছিলেন। আপনাদেরকে আরেকটি কথা বলে রাখি, জনাব কায়সার কামাল যাওয়াতে ব্যক্তিগতভাবে আমি অত্যন্ত আনন্দিত, সংগঠনগতভাবে আনন্দিত। আমার একজন কলিগ সেখানে গেছেন, আমি তাকে অভিনন্দন জানাই। আমি একইভাবে অভিনন্দন জানাই জনাব হাফিজউদ্দিন আহমেদ, যিনি একজন বীর মুক্তিযোদ্ধা, রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, বাংলাদেশের ইতিহাসের সঙ্গে যার নাম পরিচিত। এবং আমি মনে করি এই জাতীয় সংসদ যে নতুন যাত্রা শুরু করলো, এটাও কিন্তু নতুন যাত্রায় আমাদের প্রত্যাশা পূরণের একটা অংশ মনে করি। কারণ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, বাংলাদেশের 71 না হলে আজকে বাংলাদেশ হতো না। একজন রণাঙ্গনের মুক্তিযোদ্ধাকে বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার করার মাধ্যমে প্রকারান্তরে মুক্তিযুদ্ধকেই সম্মানিত করা হয়েছে। এক, দ্বিতীয়ত হচ্ছে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আইনজীবী সমাজের একজন প্রতিনিধি, যিনি আইনজীবীদেরকে নেতৃত্ব দিয়েছেন, ব্যারিস্টার কায়সার কামালকে ডেপুটি স্পিকার করার মাধ্যমে
এবং এই আন্দোলনের মাধ্যমে আজকে 24-এর যে ছাত্র জনতা গণ আন্দোলন, সেই গণ আন্দোলন সফল হয়েছে এবং তারও সম্মুখভাগে ব্যারিস্টার কায়সার কামাল সহ আমরা যারা ছিলাম, আমরা মনে করি আমাদের প্রতিনিধি হিসেবে 24-এর গণ আন্দোলনের প্রতিনিধি হিসেবেও ব্যারিস্টার কায়সার কামালকে গণ্য করা যায়। তো বিএনপি অ্যাজ রাজনৈতিক দল তাদের যে রাজনৈতিক স্ট্যান্ড, যে 24-কে 71 বাদ দিয়ে 24 না, 24-কে বাদ দিয়ে 71 না, 71 এবং 24-এর যৌথ চেতনা, এই চেতনার একটা বহিঃপ্রকাশ আমি আজকে স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচনের মাধ্যমে ঘটেছে বলে আমি মনে করি। আমি মনে করি এই সংসদ অত্যন্ত প্রাণবন্ত হবে। মেজর হাফিজউদ্দিন সাহেব অত্যন্ত ইজ এ ভেরি গুড অরেটার, পাবলিক স্পিকিংয়ে ওনার দক্ষতা রয়েছে। ব্যারিস্টার কায়সার কামালেরও পাবলিক স্পিকিংয়ের দক্ষতা আছে। আমি প্রত্যাশা করব তারা দুজন এই পার্লামেন্টকে প্রাণবন্ত করবেন। তারা যেমন সরকারি দলের সদস্যদেরকে সুযোগ দিবেন, একইভাবে বিরোধী দলের সদস্যদেরকে সুযোগ দিয়ে পার্লামেন্টকে বাংলাদেশের সমস্ত সমস্যার সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করবেন। তবে সতর্কবাণী একটা কথা বলে যেতে চাই। সতর্কতা হচ্ছে, জনগণের ট্যাক্সের পয়সায় আমাদের রাষ্ট্র পরিচালিত হয়। এই সংসদে অতীতে যে তামাশা, যে গান বাজনা, ড্রামা, নাটকের কেন্দ্রবিন্দু করা হয়েছে, আমাদের প্রত্যাশা থাকবে জাতীয় সংসদের প্রত্যেকটা সদস্য যারা জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন, আপনাদের সঠিক দায়িত্ব পালন করবেন। মূল কাজটি আপনাদের আইন প্রণয়ন করা, আপনার দেশের জন্য ভালো আইন প্রণয়ন করবেন, খারাপ আইন বাতিল করবেন, জনগণের কল্যাণে কাজ করবেন, জনপ্রতিনিধি হিসেবে জনগণের কথা বলবেন এবং আপনাদের সততা, আপনাদের কর্মনিষ্ঠা, আগামী দিনের একগ্রতা, দেশপ্রেম সব কিছু দেখতে চাই এই জাতীয় সংসদ কেন্দ্রিক। এবং বাংলাদেশের মানুষ সেভাবে প্রত্যাশা করে এই সংসদের মাধ্যমেই বাংলাদেশের সমস্ত সমস্যার সমাধান হবে।